স্টুডেন্টস, আমরা দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি পররাষ্ট্রনীতি। আজকে পড়াবো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিভিন্ন উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করলো, তাহলে বিভিন্ন দেশের সৃষ্টি হলো। এবং এই সদ্য স্বাধীন দেশগুলো, তাদের তো সহযোগিতা দরকার, তাদের উন্নত দেশগুলোর তাদের সাহায্য সহযোগিতা তারা একটা আশা করে রেখেছিল, কিন্তু তাদের সে প্রত্যাশী থাকলো, উন্নত দেশগুলো কিন্তু সেভাবে তাদের সাহায্য করেনি। তখন তারা ঠিক করলো যে নিজেরা কিভাবে নিজেদের উন্নতি ঘটানো যায়। তাহলে নিজেরা যে সদ্য স্বাধীন দেশগুলো, তার আশেপাশের যেসব দেশগুলো, প্রতিবেশী যেসব দেশগুলো, তারা একে অন্যকে সহযোগিতার মনোভাব নিয়ে বিভিন্ন রকম তৈরি হতে থাকলো, বিভিন্ন রকম ভাবে তাদের সহযোগিতা মনোভাব নিয়ে তৈরি হতে থাকলো যে আমরা কিভাবে আঞ্চলিকভাবে নিজেদের উন্নতি করানো যায়। এইভাবে এরকম একটা সংগঠন হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। আবার সেরকম আর একটা হচ্ছে G77 গোষ্ঠী প্রভৃতি, এগুলো সব এইরকম আঞ্চলিক সংস্থা, মানে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে নিজেদের উন্নতি ঘটানো যায়, এই হচ্ছে এইসব সংস্থার প্রধান লক্ষ্য। দেখো, পড়ানো যাক। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির উন্নয়ন পরিকল্পনার পথে নানা রকম বাধাবিঘ্ন ও সমস্যা বর্তমান। ওইসব সমস্যা সমাধানের জন্য তারা উন্নত দেশগুলির সাহায্য সহযোগিতার বিশেষ প্রত্যাশী ছিল। কিন্তু উত্তরের দেশগুলির চূড়ান্ত অসহযোগিতামূলক মনোভাবের প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। আমাদের প্রশ্ন আসে সার্ক, SAARC, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তোমরা ইংলিশেও লিখতে পারো, আবার বাংলাও লিখতে পারো, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। আবার এরকম একটা সংগঠন হচ্ছে 77টি, মানে 77টি রাষ্ট্রের গোষ্ঠী, গ্রুপ অফ 77, মানে G77 প্রভৃতি আঞ্চলিক সংস্থা। এবার দেখো, অরিজিন অফ দ্য সার্ক, সার্কের উৎপত্তি কিভাবে হয়েছিল। দক্ষিণ এশিয়ার ইতিহাসে 1985 সালের 8ই ডিসেম্বর একটি স্মরণীয় দিন। ওই দিনটিতে দক্ষিণ এশিয়ার 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে সমবেত হয়ে ঢাকা ঘোষণা, ঢাকা ডিক্লারেশনে এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের সনদে স্বাক্ষর করেন। তবে 1985 সালে 8ই ডিসেম্বর যে 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা সার্ক নামক আঞ্চলিক সংস্থাটি গঠন করেছিলেন তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হক, বাংলাদেশের রাষ্ট্রপতি HM এরশাদ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি JR জয়বর্ধনে, নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব, ভুটানের রাজা জিগমি সিংহে ওয়াংচুক এবং মালদ্বীপের রাষ্ট্রপতি MA গায়ুম। ওই শীর্ষ বৈঠকের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি HM এরশাদ। বাংলাদেশের সংসদ ভবনে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 2005 সালে আফগানিস্তানকে সার্কের সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং 2007 সালের শীর্ষ সম্মেলনে ওই রাষ্ট্রটি নতুন সদস্য হিসেবে যোগদান করে। কবে যোগ করেন? 2007-এ। 2005-এ সদস্য পদ গ্রহণের সিদ্ধান্ত নেয়। 2007-এ আফগানিস্তান ওই নতুন সার্কের শীর্ষ সম্মেলনের মাধ্যমে যোগদান করেন। ফলে বর্তমানে সার্কের মোট সদস্য সংখ্যা হলো 8। প্রথমে প্রতিষ্ঠিত যখন হয়েছিল তখন 7টা ছিল, এখন বর্তমানে সদস্য সংখ্যা 8। পর্যবেক্ষক রাষ্ট্রগুলি, যারা অবজারভার স্টেটস, হলো অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইরান, মরিশাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা সার্কের সভাগুলিতে কেবল অংশগ্রহণ করতে পারে। চীন ও মায়ানমার সার্কের পূর্ণ সদস্য হওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা চীনকে সদস্য করার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী। এবার দেখো, সার্ক গঠনের পর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া কি হলো। এরপর 1985 সালে 7ই ডিসেম্বর ঢাকাতে শুরু হয় ঐতিহাসিক সার্ক শীর্ষ সম্মেলন এবং 8ই ডিসেম্বর ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্কের যাত্রা শুরু হয়। ওই বৈঠকে একটি সনদও গৃহীত হয়েছিল। এই সনদের একটি মুখবন্ধ ছাড়াও 10টি ধারা রয়েছে। সার্ক প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সর্বপ্রথম চীনের তদানীন্তন প্রধানমন্ত্রী ঝাও জিয়াং দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে বার্তা প্রেরণ করেন। এরপর মার্কিন রাষ্ট্রপতি রেগান, জাপানি প্রধানমন্ত্রী নাকাসোনে, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হকে প্রমুখ সার্কের সাফল্য কামনা করে বার্তা পাঠান। সম্মিলিত জাতিপুঞ্জে তদানীন্তন মহাসচিব জেভিয়ার প্যারেস দ্য কুয়েলার এই অভিমত ব্যক্ত করেছিলেন যে ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক প্রগতির এক নতুন যুগের জন্ম দেবে এবং সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা প্রশমনের কাজে সাহায্য করবে।
উদ্দেশ্য থেকে অবজেক্টিভ। সার্কের সনদের 1 নং ধারায় সংস্থাটির 8টি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদ্দেশ্যগুলি হলো, এক হচ্ছে দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও তাদের জীবনের উৎকর্ষ বিধান করা। 2, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করা এবং প্রতিটি ব্যক্তিকে মর্যাদা সহ জীবনযাপন ও পরিপূর্ণ আত্মবিকাশের সুযোগ দান করা। 3, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরশীলতার প্রসার সাধন ও তাকে শক্তিশালী করা। 4, সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং পারস্পরিক সমস্যা অনুধাবনে সাহায্য করা। 5, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সাহায্য বৃদ্ধিতে সহায়তা করা। 6, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতার সম্প্রসারণ ঘটানো। 7, সাধারণ স্বার্থ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সংগঠনে আলাপ আলোচনার ক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 8, একই ধরনের লক্ষ্য ও উদ্দেশ্য সমন্বিত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনসমূহের সঙ্গে সহযোগিতা করা। সনদের মুখবন্ধে বলা হয়েছে যে ক্রমবর্ধমান আত্মনির্ভরশীল বিশ্বে অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে গড়ে ওঠা পারস্পরিক বোঝাপড়া, প্রতিবেশী সুলভ সম্পর্ক, অর্থবহ সহযোগিতার মাধ্যমে শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করা সম্ভব হবে। ওই দলিলে কথা বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ফলে তাদের জাতীয় ও যৌথ স্বনির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় সার্কের প্রধান উদ্দেশ্য হল দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের জাতীয় ও যৌথ স্বনির্ভরশীলতার পথ প্রশস্ত করা। তাহলে তো তোমাদের মূল জিনিসটা বলতে হবে কি, সার্কের প্রধান, যদি এক কথায় বলতে সার্কের উদ্দেশ্য কি, তাহলে আমরা বলবো সার্কের প্রধান উদ্দেশ্য হলো দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের জাতীয় ও যৌথ স্বনির্ভরশীলতার পথ প্রশস্ত করা। মানে নিজের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে বিভিন্ন আদান প্রদান, তথ্যের আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদান, কারিগরি ও বৈজ্ঞানিক জ্ঞানের আদান প্রদান, যাতে বিভিন্ন দেশ আস্তে আস্তে বিভিন্নভাবে উন্নত হতে পারে। এই যে যৌথ স্বনির্ভরশীলতা, নিজেদের মধ্যে নির্ভরশীলতা, আর পশ্চিমী দেশগুলির জন্য সাহায্যের অপেক্ষা না রেখে নিজেদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে চলার এই যে পথ, এগিয়ে চলার এই যে কারিগর, সেটাই হচ্ছে সার্ক। এবার দেখো নীতিসমূহ। সার্ক সনদের 2 নং ধারায় 3টি নীতি অনুসরণের কথা বলা আছে। এগুলো হচ্ছে: 1, সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা ও অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা এবং পারস্পরিক সুবিধার প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনের সদস্য রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করবে। 2, এই ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিকল্প বলে বিবেচিত না হলেও সেগুলির পরিপূরক বলে বিবেচিত হবে। 3, এরূপ সহযোগিতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যহীন বলে বিবেচিত হবে না। মানে কি, দেশ সার্বভৌম সমতা, নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রাখতে হবে, অন্য দেশের কোন নিজস্ব বিষয়, অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করবে না আর কি, এরকম। সাংগঠনিক কাঠামোকে দেখো, যথাযথভাবে উদ্দেশ্য ও নীতিসমূহের রূপায়ণ তথা কার্য সম্পাদনের জন্য সনদের 4 থেকে 8 নং ধারায় সার্কের সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা করা আছে। 1 হচ্ছে একটি মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার্স। 2, একটি স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি। 3, একাধিক প্রযুক্তিগত কমিটি, টেকনিক্যাল কমিটিস। এবং 4, একাধিক অ্যাকশন কমিটিস। এবং 5, একটি সচিবালয়, সেক্রেটারিয়েট নিয়ে সার্কের সাংগঠনিক কাঠামো গঠিত হয়েছে। 1 হচ্ছে দেখো মন্ত্রিসভা গঠন ও কার্যাবলী। সনদের 4 নং ধারায় সার্কের মন্ত্রিসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলির পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভার কার্যাবলী হবে: 1, সংগঠনের নীতি প্রণয়ন। 2, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার অগ্রগতির পুনর্বীক্ষণ। 3, সংগঠনের অধীনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্য সম্পাদন পদ্ধতির প্রতিষ্ঠা। এবং 4, সংগঠনের সদস্যদের সাধারণ স্বার্থ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রিসভার বৈঠক নিয়মিতভাবে ঘন ঘন অনুষ্ঠিত হবে, তবে বিশেষ অধিবেশন আহ্বানের জন্য সদস্য রাষ্ট্রগুলির সম্মতির প্রয়োজন। দিয়েছে স্থায়ী কমিটি গঠন ও কার্যকরী। সদস্য রাষ্ট্রগুলির বিশেষ সচিবদের নিয়ে সার্কের স্থায়ী কমিটি গঠিত হয়। এই কমিটি যেসব কার্য সম্পাদন করে সেগুলি হচ্ছে: 1, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতামূলক কর্মসূচির সাধারণ তদারকি ও সমন্বয় সাধন।
2 বিভিন্ন প্রকল্প কর্মসূচির অনুমোদন এবং সেগুলি সম্পাদনের জন্য অর্থ সংগ্রহের ব্যবস্থা। 3 আন্তঃক্ষেত্রগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, 4 আঞ্চলিক ও বাহ্যিক সম্পদ সংগ্রহ এবং 5 যথাযথ সমীক্ষার মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ। বছরে অন্তত একবার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়, তবে প্রয়োজন হলে যে কোনো সময় তা অনুষ্ঠিত হতে পারে। মন্ত্রিসভার কাছে স্থায়ী কমিটিকে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পেশ করতে হয়। 3 প্রযুক্তিগত কমিটি গঠন ও কার্যকরী। সার্কের একাধিক প্রযুক্তিগত কমিটি রয়েছে। সনদের 6 নং ধারায় এগুলির গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিদের নিয়ে এইসব কমিটি গঠিত হয়। সহযোগিতামূলক কর্মসূচির রূপায়ণ, সমন্বয় সাধন এবং তদারকির জন্য কমিটিগুলিকে দায়িত্বশীল থাকতে হয়। এইসব কমিটির গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো: 1 ঐক্যমত্যের ক্ষেত্রগুলিতে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা ও পরিধি নির্ধারণ। 2 কর্মসূচি রচনা ও প্রকল্প তৈরি। 3 ক্ষেত্রগত কর্মসূচির আর্থিক দায় দায়িত্ব নির্ধারণ। 4 ব্যয় বন্টন সম্পর্কে সুপারিশ রচনা। 5 ক্ষেত্রগত কর্মসূচিগুলির রূপায়ণ ও সমন্বয় সাধন এবং 6 রূপায়ণের অগ্রগতির তদারকি। এইসব কমিটি নির্দিষ্ট সময়ান্তর স্থায়ী কমিটির কাছে রিপোর্ট পেশ করে। সদস্য রাষ্ট্রগুলি প্রতি 2 বছর অন্তর বর্ণানুক্রমে এই ধরনের প্রতিটি কমিটির সভাপতির পদ লাভ করে। 4 হচ্ছে অ্যাকশন কমিটি গঠন ও কার্য, মানে যারা কাজটা করবে আর কি। সনদের 7 নং ধারা অনুসারে সরকার এই স্থায়ী কমিটি প্রয়োজন মনে করলে অ্যাকশন কমিটি গঠন করতে পারে। সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে এই কমিটি গঠিত হয়। 2 এর বেশি সদস্য রাষ্ট্র, কিন্তু সব সদস্য রাষ্ট্র নয়, যেসব প্রকল্পের সঙ্গে জড়িত থাকে সেই সব প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য এরূপ কমিটি গঠিত হতে পারে। সবাই কিন্তু এক জায়গায় গেলে তো হবে না। 2 এর বেশি সদস্য রাষ্ট্র, কিন্তু সেই সব সদস্য রাষ্ট্র নয়, যেসব প্রকল্পের সঙ্গে জড়িত থাকে তারাই সেই অ্যাকশন কমিটির সদস্য হয় এবং তারাই মূলত কাজটা করে। 5 সচিবালয় গঠন ও কার্য। সনদের 8 নং ধারায় বলা আছে যে যথাসময়ে সার্কের মন্ত্রিসভা একটি সচিবালয় গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সচিবালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যাবলী প্রভৃতি কেমন হবে সে ব্যাপারেও মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী। এবার দেখো ব্যয় নির্বাহ পরিচালন ব্যবস্থা। সংগঠনের ব্যয় নির্বাহের জন্য সদস্য রাষ্ট্রগুলি স্বেচ্ছায় অর্থ প্রদান করে। যেহেতু সংগঠন করতে গেলে তো তাদের পয়সা দরকার, অর্থ দরকার, তাহলে সেই জন্য সংগঠনের যে সদস্য তারা স্বেচ্ছায় অর্থ প্রদান করবে। কোন খাতে কত ব্যয় হবে তা নির্ধারণ করে প্রতিটি প্রযুক্তিগত কমিটি। তবে সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে লব্ধ অর্থের পরিমাণ যথেষ্ট বলে বিবেচিত না হলে সংগঠনটি স্থায়ী কমিটির অনুমতিক্রমে কিংবা এই কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের বাইরে থেকে অর্থ সংগ্রহ করতে পারে। সার্কে প্রতিটি স্তরের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, তবে দ্বিপাক্ষিক ও বিরোধপূর্ণ বিষয়গুলি নিয়ে সার্ক আলোচনা করে না। যেসব দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে, বিরোধ আছে, সেই সব নিয়ে সার্ক কোনো আলোচনা করে না, কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে চায় আর কি। সার্কের বিভিন্ন শীর্ষ সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ। আদ্যবধি ডিসেম্বর 2013 সার্কের 18টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওইসব সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হলো: 1 সার্কের ইসলামাবাদ সম্মেলন ডিসেম্বর 1988 সার্ক 2000 নামে একটি ভবিষ্যৎমুখী প্রকল্প রচিত হয়। এতে যেসব কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছিল সেগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদক দ্রব্যের চোরাচালান রোধের জন্য দৃঢ় সংকল্প জ্ঞাপন, 1990 সালকে কন্যা বর্ষ, ইয়ার অফ গার্ল চাইল্ড হিসেবে চিহ্নিতকরণ। 1990 সাল কি বলা হয়? কন্যা বর্ষ। কলম্বো সম্মেলনে ডিসেম্বর 1991 গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে দারিদ্র্য দূরীকরণের জন্য একটি দক্ষিণ এশীয় কমিশন গঠন, আঞ্চলিক তহবিল গঠনের প্রস্তাব, বিচার বিবেচনা, উন্নয়ন ও বাণিজ্যিক ব্যাপারে পারস্পরিক নির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। ঢাকা সম্মেলন এপ্রিল 1993 সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হল সাপটায় সদস্য রাষ্ট্রগুলির স্বাক্ষর প্রদান। তাছাড়া দারিদ্র্য দূরীকরণ কমিশন এর প্রতিবেদন গ্রহণ, দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল সাপটা SADF সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড SADF গঠনের উদ্দেশ্যে একটি কমিটির সদস্যদের মনোনয়নের প্রভৃতির কথা উল্লেখ করা যায়। দিল্লি সম্মেলন মে 1995 সাপটা অনুমোদিত হওয়ার পর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা পণ্য শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাছাড়া সদস্য রাষ্ট্রগুলি 2002 সালের মধ্যে সার্ক অঞ্চলকে দারিদ্র্য মুক্ত করার প্রতিশ্রুতি দেয়। বাস্তবে এখনো তা হয়নি। মানের সম্মেলন মে 1997 নিরক্ষরতা দূরীকরণ ছাড়াও মহিলা ও শিশু কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য প্রতিষ্ঠার মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব সহকারে আলোচিত হয়। ইসলামাবাদ সম্মেলন জানুয়ারি 2004
যে 3টি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলো হলো এক, দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন, 2, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে একটি অতিরিক্ত নিয়ম বিধান অ্যাডিশনাল প্রোটোকল স্বাক্ষর, এবং 3, একটি সামাজিক সনদ সোশ্যাল ক্যারেক্টার রচনা। ঢাকা সম্মেলন নভেম্বর 2005 সাপ্টার লক্ষ্যসমূহ দ্রুত পূরণের জন্য 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, যথা 1, সদস্য রাষ্ট্রগুলির ক্ষেত্রে কর ছাড়ের ব্যবস্থা গ্রহণ, 2, ভিসা সংক্রান্ত নিয়মকানুন শিথিলকরণ, যে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য যে অনুমতির প্রয়োজন হয় তাকে বলা হয় ভিসা, এবং একটি সালিসি পর্ষদ স্যার আরবিট্রেশন কাউন্সিল গঠন। নতুন দিল্লি সম্মেলনে এপ্রিল 2007 আফগানিস্তান নতুন সদস্য হিসেবে যোগদান করে। ওই সম্মেলনের শেষে যে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয় তাতে একটি সুদৃঢ় সংযুক্ত পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলা, খাদ্য, পানীয় জল, জ্বালানি ও দূষণমুক্ত পরিবেশ গঠনকে অগ্রাধিকার প্রদান, সার্ক অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার সংকল্প গ্রহণ, সার্ক মুক্ত রাষ্ট্রগুলির নিম্ন গুণমান সম্পন্ন প্রশাসনের উন্নতি সাধনের উদ্দেশ্যে 2008 সালটিকে সুশাসনের বছর ইয়ার অফ গুড গভর্নেন্স হিসেবে ঘোষণা প্রভৃতির কথা বলা হয়। কলম্বো সম্মেলন জুলাই 2008 অভ্যন্তরীণ বিদ্রোহের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব লাভ করে। সার্ক অঞ্চলের উন্নয়নের জন্য ইতিপূর্বে গঠিত সার্ক উন্নয়ন তহবিল সার্ক ডেভেলপমেন্ট ফান্ড এর প্রাথমিকভাবে কাজ শুরুর জন্য $307 মিলিয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। থিম্পু সম্মেলনে এপ্রিল 2010 আবহাওয়ার পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে। ওই শীর্ষ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল একটি সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার অভিমুখ, টুয়ার্ডস এ গ্রিন অ্যান্ড হ্যাপি সাউথ এশিয়া। আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার জন্য বিশেষ পরিবেশগত সহযোগিতার উপর একটি সার্ক সম্মেলন স্যার কনভেনশন অন কোঅপারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ট্যাকেল দ্য প্রবলেম অফ ক্লাইমেট চেঞ্জ আহ্বানের ব্যাপারে চুক্তি স্বাক্ষর হল এই সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য বিষয়। পরবর্তী 5 বছরের মধ্যে 10 মিলিয়ন বৃক্ষরোপণের ব্যাপারে সার্ক দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়। এডু সিটি সম্মেলন এর নভেম্বর 2011 আলোচনায় বিষয় ছিল সেতু বন্ধন, বিল্ডিং ব্রিজেস। সার্ক দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আয় বন্টনের ক্ষেত্রে অসম বিকাশ এবং পুরুষ ও মহিলার মধ্যে সম্মান ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য আসার জন্য পারস্পরিক সহযোগিতার উপর প্রতিনিধিরা বিশেষ গুরুত্ব আরোপ করেন। আজকে এই পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।